ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি আইকিউ। আজকে আমাদের সোশ্যাল স্টাডিজের সেকেন্ড ক্লাস। আজকে আমি মূলত সংবিধানের তিনটে টপিকের উপর সামান্যতম তোমাদের কনসেপ্ট দেবো, কারণ আমাদের বেসিক ক্লাস খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। তো সংবিধানের আজকে আমরা তিনটে টপিকের উপর আমরা আলোচনা করব, এবং তার সাথে সাথে আমরা কি দেখব, এমসিকিউ দেখব, এবং প্রিভিয়াস ডের এমসিকিউ তো আমরা আলোচনা করব। তো আমাদের এই ক্লাসে কিন্তু তোমরা অনেক কিছু পাবে, ঠিক আছে। যে সব কিছু পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে। ফ্রি পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে। ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকবে। তো আমি তোমাদের সঞ্জয় স্যার আজকে সোশ্যাল স্টাডিজের তোমাদের ফ্রি ক্লাস যেটা চলছে, যেখানে কমপ্লিট প্র্যাকটিস এবং সাথে মক টেস্ট, ঠিক আছে, থাকবে। এবং আমাদের ফুল টিম এখানে কাজ করছে, আমি তো আছি, ঠিক আছে। এছাড়াও অন্যান্য স্যারেরা ম্যাডামরা রয়েছেন, তারা অলরেডি তোমাদের ক্লাস দিয়ে দিচ্ছেন। একজন ম্যাডামের ক্লাস বাকি রয়েছে, তিনিও ক্লাস দেবেন খুব শিগগিরই। তো তোমাদেরকে বলে রাখি, এখানে আমাদের ফ্যাকাল্টিরা যারা রয়েছে তারা কিভাবে ক্লাস করাবে, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাবে। অল ক্লাস পাবে রেকর্ডেড, তোমরা প্লে লিস্ট অলরেডি দেখে নেবে, সেখানে রয়েছে। ক্লাসের পিডিএফ পাবে, পাবে সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, ডেলি মক টেস্ট, ফুল লেন্থ টেস্টও তোমরা খুব শিগগিরই পাবে। পাবে প্রতিদিন। আজকেও যেমন রয়েছে ক্লাস হোমওয়ার্ক। আগের দিনের ক্লাসে যে 5টা কোশ্চেন আমি তোমাদের দিয়েছিলাম এবং বলেছিলাম তোমাদের কমেন্ট সেকশনে তার অ্যান্সার জানাতে, তো সেগুলো অবশ্যই আমাদের এখানে রয়েছে। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে শুরু করার আগেই বলে রাখি, আমাদের যে ফ্যাকাল্টি রয়েছে, তৌসিফ স্যার তিনি অলরেডি তোমাদের সায়েন্সের ক্লাস নেবেন, ঠিক আছে। একদম যেভাবে ডিটেলসে ক্লাস হয় সেইভাবেই হবে। এরপরে আসছে তোমাদের সিডিপি ম্যাম, লক্ষ্মী ম্যাডাম, তিনিও চাইল্ড ডেভেলপমেন্ট আর প্যাডাগজির পার্টটা উনি দেখবেন। এর সাথে সাথে আসছে মানে আমি তোমাদের সঞ্জয় স্যার, যে এখন ক্লাস নিচ্ছি সোশ্যাল স্টাডিজের পার্ট। আজকে তোমাদের সেকেন্ড ক্লাস, অবশ্যই যেন নতুন করে আর বলার কিছু নেই। এরপর ইংলিশ ম্যাডাম রয়েছেন সুপ্রীতি ম্যাম, তিনি ইংলিশ ক্লাস নেবেন তোমাদের। প্রতিটা ক্লাসের লিঙ্ক পাওয়ার জন্য তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে, তোমাদের পিডিএফ পাওয়ার জন্য তোমাদের টেলিগ্রাম গ্রুপে। তো দেরি না করে আমরা ঝটপট, এছাড়াও বিশ্বজিৎ স্যার, যার কথা না বললেই নয়, বাংলা ক্লাস নেবেন। তিনি খুব সুন্দর তিনি ক্লাস করেন, অবশ্যই প্রতিটা ক্লাসে জয়েন থাকতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বেস্ট ফ্যাকাল্টিরা তোমাদের এখানে ক্লাস দিচ্ছে, আর তোমরা কোথায় বসে আছো? হ্যাঁ, তো ক্লাস করতে হবে। কমেন্ট সেকশনে তোমাদের জানাতে হবে তোমাদের আর কি দরকার আছে। যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে, 7407787727 এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে আমাদের সঙ্গে। তো আজকের আলোচ্য বিষয় তোমাদের কি কি থাকবে, একটু আগেও যেটা বলেছিলাম, সংবিধানের ঐতিহাসিক পটভূমি, অর্থাৎ সংবিধানের যে ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের সংবিধান আমাদের দেশে এসছে, সেই সংবিধানের কিছু বৈশিষ্ট্য, অবশ্যই খুব ডেসক্রিপটিভ পার্টে নয়, আমাদের কিছু সামান্য একটা কনসেপ্ট দিতে হবে আর কি। থাকবে সংবিধানের প্রস্তাবনা, যেখানে গণতন্ত্রের মূল ভিত্তির কথা আমরা আলোচনা করব। অর্থাৎ এই তিনটে টপিকের উপরই আজকে আমাদের এমসিকিউ থাকবে, আর থাকবে তার সাথে কি থাকবে, কিছু হোমওয়ার্ক। তা সেই জায়গায় আমরা আগে সংবিধানের এই পোর্শনটাকে নিয়ে আমরা সামান্য কিছু আলোচনা করে নিই। দেখো কি বলেছে, সংবিধানের ঐতিহাসিক পটভূমি। অর্থাৎ ভারতের সংবিধান তো হঠাৎ করে একদিন তৈরি হয়নি, এর পেছনে ছিল দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ আন্দোলন এবং রাজনৈতিক বিকাশ। প্রথমার্ধে যদি দেখি, আমাদের যদিও আমরা এখানে পড়ছি, যেহেতু ডিটেলসে পড়ছি না, প্রথম 1935 সালে ভারতের শাসন আইনে এর উল্লেখ পাই। কিন্তু ব্যক্তি হিসাবে কি প্রথম? দেখো, ব্যক্তি হিসাবে তো প্রথম নয়। ব্যক্তি হিসাবে ফার্স্ট আমাদেরকে যার কথা আলোচনা করতে হয় তিনি হলেন এম এন রয়, অর্থাৎ মানবেন্দ্রনাথ রায়, যার প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি প্রথম 1934 সালে 1934-এ ভারতের জন্য একটা সংবিধানের প্রয়োজন, এই কথাটা তিনি বলেছিলেন, ঠিক আছে। এরপরে আমরা কি দেখি, এইভাবে এগোতে এগোতে সরকার প্রণয়ন করে ব্রিটিশ শাসন আইন, তার মধ্যে ভিত্তি ছিল কিছুটা। তারপরে 1940 সালে আগস্ট প্রস্তাবে ব্রিটিশ সরকার প্রথমবারের জন্য সংবিধান তৈরির অধিকার স্বীকার করে নেয়। এবং এম এন রয় কিন্তু সংবিধানের কথা শুধু বলেছে তা নয়, কনস্টিটিউশন অ্যাসেম্বলির কথাও তিনিই প্রথম বলেছিলেন এই 1934 সালে। এরপরে আমরা কি দেখি, 1942 সালে ক্রিপস মিশন ভারতে আসে, যেখানে বলা হয় যুদ্ধের পর ভারতকে নিজস্ব সংবিধান তৈরি করতে দেওয়া হবে। ক্রিপস প্রস্তাবের মূল বিষয় যেটা ছিল, যেটা সফল হয়নি, কিন্তু সংবিধান প্রণয়নের ধারণাটা আরও শক্তিশালী করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তৈরি হয়েছিল 1946 সালে ক্যাবিনেট মিশন পরিকল্পনার মাধ্যমে। এই পরিকল্পনার ভিত্তিতে গণপরিষদ গঠিত হয়, এবং গণপরিষদ ছিল জনগণের প্রতিনিধি দ্বারা একটি সংস্থা, যার সংবিধান রচনা করে, এবং প্রথম সভা এখানেই অনুষ্ঠিত হয়েছিল। 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সচ্চিদানন্দ সিনহাকে সভাপতি করা হয়েছিল।
তারপরেই চলে আসবো 13ই ডিসেম্বর 1946 সালে। এর আগে 11ই ডিসেম্বর একটা সভা হয়, যেখানে স্থায়ী সভাপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদকে নিয়ে আসা হয়। এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম জওহরলাল নেহরু অবজেক্টিভ রেজলিউশন স্থাপন করেন, যা পরবর্তীকালে প্রস্তাবনার একটা ভিত্তি তৈরি করে দেয়। প্রস্তাবনা কি, সেটাও আমরা আজকে পড়ব। 29 আগস্ট 1946 সালে খসড়া কমিটি, যার প্রধান ছিল B.R. আম্বেদকর, তিনি এই কমিটি গঠন করেন। এই সভাপতি ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। অবশেষে 26 নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয় এবং 26 জানুয়ারি 1950 সালে সংবিধান কি হয় স্যার? কার্যকর হয়। তো এটা সংবিধানের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আরও বেশি ডিটেলসে আমরা ডিটেলস ক্লাস আমরা খুব শিগগিরই আসছে, সেখানে আমরা আরও ডিটেলসে করব। জাস্ট যেহেতু আমরা এমসিকিউ গুলো করবো, তো সেহেতু জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট তোমাদেরকে দিয়ে রাখলাম। এই সংবিধানে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই স্যার? ভারতের বৃহত্তম সংবিধান, কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন বৃহত্তম লিখিত সংবিধানেরই। তোমরা জানো ভারতের সংবিধানকে যদি আমরা ভাগ করি, ভারতের সংবিধান সারা বিশ্বের, একটা হচ্ছে রিটেন কনস্টিটিউশন আর একটা হচ্ছে আনরিটেন কনস্টিটিউশন। তো ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম রিটেন কনস্টিটিউশন বা লিখিত সংবিধান বলা যেতে পারে। অসংখ্য ধারা দেখতে পাই আমরা, অসংখ্য অংশ বা পার্ট দেখতে পাই, তপশিল বা শিডিউলকে দেখতে পাই, যেটা সংবিধান তৈরির সময় 8টি থাকলো, এখন বর্তমানে 12টি। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, যেখানটায় কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বিভাজন তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় সরকার তুলনামূলকভাবে এখানে শক্তিশালী, কারণ অবশিষ্ট যে ক্ষমতা সেটা কার হাতে থাকে? কেন্দ্র সরকারের হাতে। আর এখনো পর্যন্ত যেসব ক্ষমতাগুলো তৈরি হয়নি বা ভবিষ্যতে আসতে পারে, সে সমস্ত ক্ষমতায় প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের হাতে যাবে। পার্লামেন্টারি ব্যবস্থা, পার্লামেন্টারি সিস্টেম, ব্রিটিশ পদ্ধতি এখানে অনুকরণ করা হয়েছে সংশোধনী ব্যবস্থার ক্ষেত্রে, যেখানে প্রধানমন্ত্রী হচ্ছে প্রকৃত ক্ষমতার অধিকারী হয়ে থাকেন। এরপরে আমরা দেখব মৌলিক অধিকার, সংবিধানের স্বাধীনতা, সমতা, ন্যায় বিচার, এটা নিয়ে আমাদের বড় চ্যাপ্টার রয়েছে এগুলো নিয়ে। হ্যাঁ, তো মৌলিক অধিকার নিয়ে আমাদের আলোচনা করা হবে। আলোচনা করা হবে নির্দেশমূলক নীতি, রাষ্ট্র পরিচালনার জন্য কিছু নীতির দরকার হয় সরকারের, সেগুলোকে বলা হয় নির্দেশাত্মক নীতি বা নির্দেশমূলক নীতি। এটাও সংবিধানের একটা বৈশিষ্ট্য। বিচার বিভাগীয় স্বাধীনতা, অর্থাৎ বিচার বিভাগের সম্পূর্ণ স্বাধীনতা, যা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ বলে ধরে নেওয়া হয়। এটা ভারতের ক্ষেত্রে আমরা সংবিধানে দেখতে পাই। আমরা দেখতে পাই একক নাগরিকত্ব, অর্থাৎ ভারতে দ্বি নাগরিকত্বের কোনো স্থান নেই। কোনো ব্যক্তি যদি ভারত থেকে বাইরে বেরিয়ে অন্য কোনো দেশের নাগরিকত্ব নেয়, তাহলে অটোমেটিক্যালি তার নাগরিকত্ব চলে যাবে। বা ভারতের নাগরিকত্ব থাকা অবস্থায় কোনো দেশের ব্যক্তি সেই দেশের নাগরিকত্ব থাকলে ভারতের নাগরিকত্ব সে নিতে পারবে না। আমরা এখানটায় পাবো মৌলিক কর্তব্য সম্পর্কে, অর্থাৎ নাগরিকদের কিছু নীতি নির্ধারণ করা থাকে, যা তাদের নৈতিক দায়িত্ব মধ্যে পড়ে। মানে তুমি ভারতে থাকবে, তুমি কোনো নিয়ম মানবে না, এটা চলবে না, তোমার জন্য কিছু নিয়ম আছে। সার্বজনীন ভোটাধিকার, যেটা আগে ছিল 21 বছর, কিন্তু বর্তমানে এটাই কদিন পরেই তো ভোট না, 18 বছর করে দেওয়া হয়েছে। তো 18 বছরের বয়সের বেশি যে ব্যক্তিরা, তারা নাগরিকরা ভোট দিতে পারবে। ভারতের সংবিধান ধর্ম নিরপেক্ষ বা সেকুলার বলা হয়, কারণ রাষ্ট্র কোনো ধর্মকে প্রাধান্য দেয় না, সব ধর্ম সমানভাবে সম্মান করা হয় ভারতের সংবিধানে। 10টা পয়েন্ট খুব মাথায় রাখবে, এগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট। সংবিধানের সাধারণ কিছু বৈশিষ্ট্য আমি বললাম। সংবিধানের প্রস্তাবনা, প্রস্তাবনা হলো সংবিধানের একটা ভূমিকা। আজকে যদি ভারতের বাইরের দেশের কোনো ব্যক্তি ভারতের সংবিধান সম্পর্কে জানতে চায়, তাহলে ভারতের প্রস্তাবনা যদি সে শুধু ভালো করে পড়ে, তাহলে তার একটা প্রাথমিক কনসেপ্ট চলে আসবে। যেমন আমরা বইয়ের প্রথম দিকে দেখি বইয়ের কন্টেন্ট রয়েছে বা চ্যাপ্টারগুলোকে ভাগ করা রয়েছে, সেরকমভাবে প্রস্তাবনাও আমাদেরকে বলে দেয় যে আমাদের সংবিধানের প্রথম অংশে পুরো সংবিধানে আমাদের কি রয়েছে, আমাদের কি কি পড়তে হবে। তো প্রস্তাবনাই হচ্ছে গিয়ে আমাদের সংবিধানের মূল ভূমিকা, যেখানে আদর্শ এবং মূল আদর্শ এবং উদ্দেশ্য প্রকাশ করা হয়ে থাকে। প্রস্তাবনা শুরুতেই বলা হয়েছে আমরা ভারতের জনগণ, কথাটি দিয়ে শুরু হয়। এর মাধ্যমে বোঝানো হয় যে সংবিধানের সর্বোচ্চ ক্ষমতা কার হাতে স্যার? জনগণের হাতে। প্রস্তাবনা ভারতের রাষ্ট্র বলা হয়েছে, যেখানে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে প্রকাশ করা হয়ে থাকে। এছাড়া প্রস্তাবনার জন্য যে মূল্যবোধ নির্ধারণ করা হয়েছে, সেগুলো কি কি স্যার? ন্যায় বিচার, অর্থাৎ সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার পাবে এখানে। কিভাবে স্যার? স্বাধীনতা, অর্থাৎ চিন্তার, মত, বিশ্বাস, ধর্ম, এগুলো সমস্ত কিছু স্বাধীনতা পাবে সাম্য, অর্থাৎ সমান মর্যাদা, প্রত্যেকটা ব্যক্তির সমান মর্যাদা এবং সমান সুযোগ থাকবে। ভ্রাতৃত্ববোধ, যে কোনো মানুষের সাথে মানুষের একটা ভ্রাতৃত্ববোধ
প্রস্তাবনা সংবিধানের আত্মা বলা হয়, কারণ এটি সংবিধানে দিক নির্দেশ দেয় এবং মূল দর্শনকে প্রকাশ করে, সেই কারণে বলা হয় এটাকে সংবিধানের আত্মা। তো এই তিনটে টপিক নিয়ে আমি জাস্ট সামান্য কিছু আলোচনা করলাম তোমাদেরকে। যে জায়গায় কোনো কারোর কিছু সমস্যা থাকবে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবে। অল্পের উপর দিয়ে কিন্তু আমি জাস্ট বললাম, জাস্ট একটা স্লাইডে, জানি এটাতে কমপ্লিট হয় না, জাস্ট একটা ছোট্ট কনসেপ্ট। কেন আমাদের বেসিক থিওরি ক্লাস খুব শিগগিরই আসবে, তোমরা পাবে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে, হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন্ট হয়ে থাকতে হবে। আগের দিনের হোমওয়ার্ক নিয়ে আমাদের আলোচনা রয়েছে। আগের দিনকে আমি 5টা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো 5টা হোমওয়ার্কই তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট, ভারতের পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন যদি বলি, প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান যদি ফার্স্ট চেয়ারম্যান বলা হয় তাহলে অবশ্যই জওহরলাল নেহরু, ফার্স্ট প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান। আর লাস্ট চেয়ারম্যান কে স্যার? লাস্ট চেয়ারম্যান নরেন্দ্র মোদী। ঠিক আছে, এই প্ল্যানিং কমিশন কত সাল পর্যন্ত চলেছিল স্যার? 1950 থেকে স্যার এটা চলেছিল আপ টু 2017 সাল পর্যন্ত। হ্যাঁ, 15 সালে নীতি আয়োগ আসে। নীতি আয়োগ কত সালে আসে স্যার? 15ই আগস্ট, 2015 সালে 15th আগস্ট। কিন্তু প্ল্যানিং কমিশন তার কাজ চালিয়ে যায়। তো প্ল্যানিং কমিশনের পরিবর্তে আমাদের কোনটা এসেছিল স্যার? নীতি আয়োগ। প্ল্যানিং কমিশন 12 5-year প্ল্যান পর্যন্ত কাজ করেছিল। 12 5-year প্ল্যান এই পর্যন্ত প্ল্যানিং কমিশন কাজ করেছিল। তো এটা মূলত ঠিক অ্যান্সার হবে যারা যারা দিয়েছ, নীতি আয়োগ। নেক্সট কোশ্চেন, ভারতের মুদ্রায় কি? ভারতের মুদ্রা কোনটাকে বলা হয়? সরকারি হিসাবে ভারতীয় মুদ্রা হলো রুপি। হ্যাঁ, ডি উদয় কুমার যে করেছিল, ডি উদয় কুমার এই নকশা তৈরি করেছিল, খড়গপুর আইআইটির প্রাক্তনী, তিনি এটা করেছিলেন। ভারতের কেন্দ্রীয় ব্যাংক কোনটি? তোমরা সবাই জানো ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। যদি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাক্ট বলা হয় তাহলে কত সালে স্যার? 1934 স্যার, অবশ্যই। তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ইমপ্লিমেন্টেশন কত অ্যাক্টের? 1935। ওকে, ফার্স্ট হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার অবশ্যই কোশ্চেন আসতে পারে। ফার্স্ট হেডকোয়ার্টার অবশ্যই ছিল কলকাতায় 1935 থেকে 37 পর্যন্ত। এরপরে এই হেডকোয়ার্টার নিয়ে চলে যাওয়া হয় মুম্বাইতে বর্তমানে। ঠিক আছে, অসবর্ন স্মিথ ফার্স্ট গভর্নর, স্মিথ ছিলেন ফার্স্ট গভর্নর, মাথায় রাখবে। আচ্ছা, ফার্স্ট যদি বলা হয় ইন্ডিয়ান তাহলে সিডি দেশমুখ, সিডি মাথায় রাখবে। হ্যাঁ, বর্তমান সঞ্জয় মালহোত্রা, তোমাদের সঞ্জয় স্যার নাই কিন্তু, হ্যাঁ, সঞ্জয় মালহোত্রা এখন বর্তমান গভর্নর। এর আগে ছিলেন কে? তিনি হচ্ছে শক্তিকান্ত দাস। এর আগে তার জায়গা থেকে তিনি রিপ্লেসমেন্ট হয়েছেন, মাথায় রাখবে এগুলো। তো নেক্সট কোশ্চেন কি বলেছে? সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে ঘটেছিল? শিল্প, কৃষি নাকি পরিবহন? সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে ঘটেছিল? তোমরা সবাই জানো কৃষি ক্ষেত্রে 1960-এর দশকে এই সবুজ বিপ্লব ঘটে। কৃষি বিশেষত পাঞ্জাবে, হ্যাঁ, গম চাষের জন্য, গম চাষকে কেন্দ্র করে, হ্যাঁ, উচ্চ ফলনশীল গম চাষের জন্য। ভারতের সবচেয়ে বড় রাজ্য যদি আমরা দেখি আয়তনের দিক থেকে, ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে বর্তমানে রাজস্থান। ভেরি গুড। তো এটা ছিল তোমাদের আগের দিনের যেটা আমি বলেছিলাম তোমাদেরকে হোমওয়ার্ক, তাই তো? তো তোমাদের হোমওয়ার্কগুলো অবশ্যই করিয়ে দিলাম, এগুলো একটু মাথায় রাখবে আর মাথায় রেখে রেখে অ্যান্সার করার চেষ্টা করবে প্রত্যেকে। তো আজকে যে ক্লাস রয়েছে তার উপর তোমাদের ক্লাস চালু হবে। সেট নাম্বার 2, যেখানে আজকেও আমি এমসিকিউ করাবো 20টা এমসিকিউ থাকবে, তার সাথে থাকবে 5টা তোমাদের হোমওয়ার্ক। তো সেগুলোকেও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে হবে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা বাজিয়ে দেবে। টেস্ট আইকিউ এর ক্লাস অবশ্যই সবাই জয়েন করবে। তো ফার্স্ট কোশ্চেন আজকে, ভারতের সংবিধান কি? এটি কি একটি আইনত গ্রন্থ, এটি কি একটি ধর্মগ্রন্থ, নাকি রাষ্ট্র পরিচালনার নীতিমালার সংকলন, নাকি ঐতিহাসিক বই? এতক্ষণ তোমাদের পড়ার পরে নিশ্চয়ই তোমাদের ভারতের সংবিধান সম্পর্কে একটা ধারণা চলে এসছে যে এটা রাষ্ট্র পরিচালনার নীতিমালার একটা সংকলন। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে, নইলে আমি বুঝতে পারবো না যে তোমরা কে কি অ্যান্সার দিচ্ছ। চলো নেক্সট, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 15th August 1947, 26th January 1950, 26th November 1949, 1st January 1950। কোশ্চেন নাম্বার 2, একদম
ভারতের সংবিধান কবে গৃহীত হয়? 26শে নভেম্বর 1949 সালে। অপশন সি। ভেরি গুড, যারা যারা কোশ্চেনে অ্যান্সার দিচ্ছ। গণপরিষদ কি? এটি একটি আদালত, একটি রাজনৈতিক দল, এটি প্রণয়ন প্রতিনিধি পরিষদ, একটি নির্বাচন কমিশন। গণপরিষদ কি? ওটা প্রত্যেকে অ্যান্সার দিতে হবে। গণপরিষদ কি? গণপরিষদ জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছিল 9th অফ ডিসেম্বর। এর ফার্স্ট সভা হয়েছিল 9th অফ ডিসেম্বর। এর প্রথম সভা হয়েছিল 9th অফ ডিসেম্বর 1946-এ। প্রথম সভা কবে হয়েছিল স্যার? 9th অফ ডিসেম্বর 1946-এ। হ্যাঁ, তো গণপরিষদ কি? প্রত্যেকে অ্যান্সার দেবে। 3 নাম্বার কোশ্চেন, অপশন সি। এটি সংবিধান প্রণয়ন বা প্রতিনিধি পরিষদ, এটি অপশন সি। চলো নেক্সট কোশ্চেন, গণপরিষদের ভিত্তি কোন পরিকল্পনার? পরের কোশ্চেনে প্রত্যেকে অ্যান্সার দেবে। গণপরিষদের ভিত্তি কোন পরিকল্পনার? সবাই একটু অপেক্ষা করো। গণপরিষদের ভিত্তি কোন পরিকল্পনা? কোশ্চেন নাম্বার 4, প্রত্যেকে অ্যান্সার দেবে। একদম ক্যাবিনেট মিশনের দ্বারা। ক্যাবিনেট মিশন, হ্যাঁ, যেটা 1946-এ আমাদের এসেছিল, 1946-এ। প্রত্যেকে ঠিকঠাক অ্যান্সার দেবে কমেন্ট সেকশনে। চলো নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে। গণপরিষদে মোট সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদে আমরা জানি যে প্রাথমিক সদস্য যদি দেখি 349, অবশ্যই অ্যান্সার প্রাথমিকটাই তোমাদের বলেছে, কিন্তু আমাদের এখানে মাথায় রাখতে হবে গণপরিষদের ক্ষেত্রে যে এর মধ্যে ব্রিটিশ শাসিত প্রদেশ থেকে ছিল 292 জন, সরি, হ্যাঁ হ্যাঁ 292 জন ব্রিটিশ প্রদেশ দ্বারা, আর 97 জন ছিল দেশীয় রাজ্য দ্বারা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবে, নাম্বারটা অনেক সময় দিয়ে দেয়। গণপরিষদের প্রথম সভা কবে হয়েছিল? একটু আগেই আমি বললাম যে 9th অফ ডিসেম্বর 1946-এ গণপরিষদের প্রথম সভা ডাকা হয়েছিল। হ্যাঁ, নেক্সট কোশ্চেনে আসি। গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? একটু আগে আমি বলেছি, দুদিনের জন্য 9th অফ ডিসেম্বরে হয়েছিলেন। একদম সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। স্থায়ী সভাপতি কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। হ্যাঁ, তিনি কিন্তু স্থায়ী সভাপতি, আবার মাথায় রাখবে। চলো নেক্সট ওয়ান, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? একটু আগেই বললাম, আগের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। গণপরিষদের স্থায়ী সভাপতি যিনি 11th অফ ডিসেম্বর, হ্যাঁ, গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ 11th ডিসেম্বর 1946। গণপরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি সেকেন্ড যে সেটা ছিল, সেখানে তিনি নির্বাচিত হন। নেক্সট কোশ্চেন, অবজেক্টিভ রেজলিউশন কে উপস্থাপন করেন? গান্ধী, মহাত্মা আম্বেদকর, নেহেরু না প্যাটেল? কোশ্চেন নাম্বার 9, একদম নেহেরু, জওহরলাল নেহেরু, অপশন সি। ভেরি ভেরি গুড। চলো নেক্সট, খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? নেহেরু, রাজেন্দ্র প্রসাদ, বি.আর. আম্বেদকর না সর্দার বল্লভভাই প্যাটেল? কোশ্চেন নাম্বার 10, একদম অপশন সি, ডক্টর বি.আর. আম্বেদকর। প্রত্যেকে এগুলো ঠিকঠাকভাবে অ্যান্সার দেবে এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কার কটা কোশ্চেনে অ্যান্সার হলো। হ্যাঁ, কোশ্চেনের নাম্বার দিয়ে দিয়ে প্রথমে অ্যান্সার দেবে, একটু পজ করে করে, তারপরে। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে। ভারতের শাসন ব্যবস্থা কেমন ছিল? একক, যুক্তরাষ্ট্রীয়, সামন্ততান্ত্রিক নাকি সামরিক? কোশ্চেন নাম্বার 11, একদম ভারতের শাসন ব্যবস্থা ছিল যুক্তরাষ্ট্রীয়। ভারতের যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারি। ঠিক আছে, কারণ সেখানে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে এটা নেওয়া হয়েছে, তাই না? ভারত কোন ধরনের শাসন ব্যবস্থা গ্রহণ করেছিল? প্রেসিডেন্সিয়াল, পার্লামেন্টারি, সামরিক নাকি রাজতান্ত্রিক? 12 নম্বর কোশ্চেন, একদম ভারতে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা গ্রহণ করেছে। এখনো তো ভারতে পার্লামেন্টারি সিস্টেম রয়েছে না, যেখানটায় আপার হাউস এবং লোয়ার হাউস আমরা দেখতে পাই, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা। তো দ্যাট ইজ পার্লামেন্টারি সিস্টেম। মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে রয়েছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ? সংবিধানের প্রথম অংশে আমরা কি পাই? ইউনিয়ন অ্যান্ড টেরিটরি। দ্বিতীয় অংশ কি পাই? সিটিজেনশিপ। থার্ড এ আমরা কি পাই? তোমরা সবাই একদম থার্ড অংশে, অর্থাৎ আর্টিকেল 12 থেকে 35, সে আমরা পাই
কি মৌলিক অধিকার সম্পর্কে, আর্টিকেল 3। আর প্রথমে তো বললাম ইউনিয়ন টেরিটরি 1 থেকে 4 মাথায় রাখবে, দ্বিতীয় 5 থেকে 11 মাথায় রাখবে। হ্যাঁ, চলো নেক্সট। নির্দেশমূলক নীতি কি? 14 নম্বর কোশ্চেন। প্রত্যেকে অ্যান্সার দেবে। আইন, বিচার, রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি নাকি নির্বাচনী ব্যবস্থা? একদম রাষ্ট্র পরিচালনার একটা নীতি, নির্দেশাত্মক নীতি বলা হয় একে। ভারতের সর্বোচ্চ আদালতের নাম কি? সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জেলা আদালত নাকি সেশন কোর্ট? সর্বোচ্চ আদালত। দেখো, সুপ্রিম কোর্ট হলো ভারতের সর্বোচ্চ বিচারক প্রতিষ্ঠান, এটি সংবিধান রক্ষক হিসাবে কাজ করে মূলত। একদম এটা অ্যান্সার হবে সুপ্রিম কোর্ট। ভেরি গুড। চলো নেক্সট। বিচার বিভাগীয় স্বাধীনতা কেন গুরুত্ব? সরকার নিয়ন্ত্রণের জন্য, নিরপেক্ষ বিচার প্রদানের জন্য, আইনের তৈরি করার জন্য, নির্বাচন পরিচালনার জন্য, কোনটির জন্য? বিচার বিভাগীয় স্বাধীনতা কেন গুরুত্বপূর্ণ? একদম নিরপেক্ষ বিচার প্রদানের জন্য। ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে। খুব সিম্পল কোশ্চেন দিচ্ছি আমি তোমাদেরকে, এরকম ধরনেরই কোশ্চেন আসবে, তোমরা দেখবা। যদি প্রিভিয়াস ইয়ারে দেখো, এর থেকে কঠিন কিছু আসেনি। তো আমাদের ডিটেলসে পড়তে হবে, খুব তাড়াতাড়ি আমাদের ডেসক্রিপটিভ ক্লাসও স্টার্ট হয়ে যাবে তোমাদের, তোমরা চিন্তা করতে হবে না। ভারতের নাগরিকত্ব কেমন? দ্বৈত, একক, আঞ্চলিক নাকি আন্তর্জাতিক? একটু আগে আমি বলে দিয়েছি, ভারতের নাগরিকত্বের নাগরিকত্বের কোনো স্থান নেই, অঞ্চল ভেদের কোনো স্থান নেই, যেটা আমরা অন্যান্য কান্ট্রিতে দেখতে পারি যে অঞ্চল ভেদে নাগরিকত্ব দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে একক নাগরিকত্ব এবং নাগরিকত্বের একটাই প্রমাণ, সে ভারতীয়। 17 নম্বর কোশ্চেন, একক। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। ভারতের সংবিধানে মৌলিক কর্তব্যের সংখ্যা কটি? 18 নম্বর কোশ্চেন। একদম অপশন বি, ভারতের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য রয়েছে। একদম। নেক্সট কোশ্চেন কি বলেছে। প্রস্তাবনা কি? প্রস্তাবনা একটা আইন, একটা ভূমিকা, একটা অধ্যায় না বিধি? কোশ্চেন নাম্বার 19। একদম। আমি একটু আগেই বলেছিলাম যে প্রস্তাবনা সংবিধানের ভূমিকা, যা পরিচিতি, অংশ, সংবিধানের উদ্দেশ্য, লক্ষ্য, আদর্শ সমস্ত কিছু তুলে ধরে এই প্রস্তাবনার মাধ্যমেই, অর্থাৎ ভূমিকা। বেরুবাড়ি মামলা, যেটা প্রস্তাবনার সঙ্গেই যুক্ত, তো বেরুবাড়ি মামলায় কি বলা হয়? যে প্রস্তাবনার অংশ নয়, আইন নয়, সংশোধন যোগ্য নয়, কি বলেছে? একদম এটা প্রস্তাবনা নয়। আজকে কিছু হোমওয়ার্ক, যার অ্যান্সার তোমাদের কমেন্টে দিতে হবে। হ্যাঁ, চলো তো কমেন্টে আজকে ফার্স্ট কোশ্চেনগুলো বলে দিই। কেশবানন্দ ভারতী মামলার সিদ্ধান্ত হয় কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে? তোমরা অ্যান্সার দেবে এর। নেক্সট কোশ্চেন বলছে প্রস্তাবনা কবার সংশোধিত হয়েছে? 2 নম্বর কোশ্চেন। কোন শব্দ 42তম সংশোধনের মাধ্যমে সংবিধান সংশোধন হয়েছে? ধর্মনিরপেক্ষ মানে কি? গণতন্ত্রের মূল ভিত্তি কি? রাজা, জনগণ, সেনা না আইন? কারো কোনো জায়গায় কোনো অসুবিধা হলে সে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবে, যে কোনো জায়গায় বুঝতে না পারলে। আর অবশ্যই তোমরা ক্লাসটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে। আজকে সেকেন্ড ক্লাস, অবশ্যই পিডিএফ পেয়ে যাবে ক্লাসের পরেই। টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন থাকবে, সেখানে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবেন। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে পড়াশোনা করবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ গুড বাই।